আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেকটাই ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো তোমাদের মুগ্ধ গল্পের 6 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো বেশি কথা বলে না করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। মুগ্ধতা, আগামী সপ্তাহে তোমার বিয়ে। কথাটা শোনা মাত্রই মাথা তুলে চোখ বড় বড় করে তাকালো মুগ্ধতা। নিমিষে চোখ দুটো ভরে এলো। বিয়ে, আবার সেই লজ্জাজনক হতাশা, যে লজ্জাজনক অবস্থায় কয়েক মাস আগেই পড়তে হয়েছিল মুগ্ধতাকে। কিন্তু না, এবার আর সেই লজ্জাজনক অবস্থায় পড়তে চায় না ও। নিজেকে আর কারো কাছে হাসির খোরাক বানাতে চায় না। চোখ ভর্তি জল নিয়ে অসহায়ের মতো তাকিয়ে আঙ্কেলকে উদ্দেশ্য করে বলল, বিয়ে, কি বলছেন আঙ্কেল? আঙ্কেল বলল, কোনো কিছুই তোমার অজানা নয়। আমি চাই আর কেউ তোমার দিকে বা আমার দিকে আঙ্গুল না তুলুক। মুগ্ধতার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দেয় উনি। চোখের পানি মুছে বললেন, তোর আঙ্কেলকে বিশ্বাস করিস তো মুগ্ধতা? এটা জানিস তো তোর আঙ্কেল কারো কাছে তোকে ছোট হতে দিতে পারে না। তোর ভালো ছাড়া কখনো খারাপ চাইবে না। আঙ্কেল এমন একজন মানুষ যিনি আমার খারাপ হতেই দিবেন না, সবসময় আগলে রাখবেন আমায়। আঙ্কেলকে বললাম, বিশ্বাস করি আঙ্কেল, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। কিন্তু আঙ্কেল বলল, কোনো কিন্তু নয়, আদনানকে বিয়ে করার সিদ্ধান্ত তোর ছিল। আমি আপত্তি করিনি, কারণ আমি চেয়েছিলাম আমার মেয়েটা যেন ভালো থাকে, মনের মানুষের সাথে সুখে থাকে। কিন্তু বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন উনি। যা হলো সেটা কল্পনাতেও ছিল না আমার। কিন্তু এবার আমি যাকে তোর জন্য ঠিক করছি, আমি জানি সে তোকে ভালোবাসবে, ভালো রাখবে, কখনো তোকে অসম্মান করবে না, কারো কাছে তোকে ছোট হতে দিবে না। আঙ্কেলের সিদ্ধান্তের ওপর কথা বলার সাহস নেই আমার, কারণ আঙ্কেল কখনো খারাপ চায় না আমার। আর যে মানুষটা আমাকে ছোট থেকে আগলে রেখেছে, সেই মানুষটার কথা না শুনে নিজেকে বড় অকৃতজ্ঞ মনে হবে আমার। কিন্তু আঙ্কেল, আমি যে এই বাড়ির কেউ নই, সেটা জেনে কি কেউ আমাকে মানতে পারবে, মানতে রাজি হবে, যেখানে এতদিনের পরিচিত আদনান মানতে পারেনি? আঙ্কেল বলল, আদনান তোর পরিচয়টাকেই বড় করে দেখেছে, ভালোবাসাটাকে দেখেনি। কিন্তু আমি যাকে ঠিক করেছি সে সবটা জেনেই তোকে বিয়ে করতে রাজি হয়েছে। তুই এই বাড়ির কেউ হস না, এটা জেনেও তবুও তোকে মানতে সমস্যা নেই ছেলে আর তার মায়ের। তুই দেখ না, শুধুমাত্র তোর ছবি দেখে রাজি হয়েছে, পছন্দ করে নিয়েছে, সামনাসামনি দেখার প্রয়োজনও মনে করেনি। আমি বলার পরও মানা করছে। ওই ছেলে হীরের টুকরা রে মা, তুই দেখিস, তুই সুখী হবি। আঙ্কেলের কথায় দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। সুখ, সেটা আর এই জীবনে পাবো না আমি, কারণ মা বাবা মারা যাওয়ার পরপরই জীবনের সুখ পাখিটা উড়ে গেছে, যা আর কখনো ধরা দেবে না আমায়। করুণ সুরে বললাম আঙ্কেলকে বললাম, বিয়েটা এখন না করলে হয় না? মানে পড়ালেখাটা শেষ হওয়ার পরই না হয়? কথাটা শেষ হওয়ার আগেই আঙ্কেল বলে উঠলেন, না রে মা, ছেলের মা পুত্রবধূ ঘরে তোলার জন্য মরিয়া হয়ে উঠেছেন। উনি খুব তাড়াতাড়ি তোকে নিজের ঘরে নিতে চান। ওনার তাড়াহুড়াতেই সামনের সপ্তাহে বিয়ের ডেট ফিক্স করতে বাধ্য হয়েছি আমি। তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই না করিস না মা, আমার মুখ পোড়াস না। নিজের মেয়ে মনে করে তোকে জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি, আর এটা বিশ্বাস রাখিস, তুই ঠকবি না। আঙ্কেলের অনুরোধের কাছে হার মানতে হলো আমায়। এমন করুণ স্বরে আকতি কণ্ঠে কথাগুলো ফেলতে পারলাম না আমি। কি করে ফেলবো? নিজের বাবার জায়গায় ওনাকে বসিয়েছি আমি, যদিও কখনো বাবা বলে ডাকিনি। তাতে কি ওনাকে বাবার থেকেও কম ভালোবাসি না আমি? গম্ভীর মুখে ভার্সিটির অডিটোরিয়ামে দাঁড়িয়ে আছে মুগ্ধতা। তিথি কোথায় আছে সেই সম্পর্কে কোনো আইডিয়াই নেই তার। ওকে খোঁজার ইচ্ছাটাও যেন হারিয়ে গেছে। বিষণ্ণ হয়ে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত আমার জীবনটা! যাকে ভালোবাসলাম, যার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম, তাকে ছেড়ে অন্য কারোর সাথে ঘর বাঁধতে হবে আমায়। আচ্ছা, আমি ঠকাচ্ছি না তো তাকে নিজের সবটুকু দিয়ে আপন করতে পারবো কি? আর মাত্র 3 দিন পর বিয়ে। ছেলেটাকে দেখিনি এখনো। আঙ্কেল ছবি দিয়েছিল, সবাই দেখেছে। অধর আপু অনেকবার দেখানোর জন্য বলেছে, কিন্তু একবারও তাকে দেখার ইচ্ছে হয়নি আমার। সকলের ভাষ্যমতে ছেলেটি খুবই স্মার্ট। আন্টিও ছেলের প্রশংসায় পঞ্চমুখ। আনমনে কথাগুলো ভেবে চলেছি, তখনই কারো গলার আওয়াজ পেয়ে চমকে উঠলাম আমি। হে ডেঞ্জারাস ওম্যান, এখানে এভাবে গোমরা মুখ করে দাঁড়িয়ে আছো কেন? দেখে তো মনে হচ্ছে স্বামী মারা গেছে। পেছনে তাকিয়ে চমকে উঠলাম আমি। মুখে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সামনে। এই মুহূর্তে তর্কে জড়ানোর কোনো ইচ্ছাই নেই আমার, তাই আবারও সামনে তাকালাম। হঠাৎ কানের কাছে স্থির গলায় বলল, মুগ্ধতা, তোমার কি মন খারাপ? এমন শীতল কণ্ঠ শুনে হকচকিয়ে উঠলাম আমি। এই প্রথম এমন একটা আকতি জড়িত কণ্ঠে আমার সাথে কথা বলল মুগ্ধ। নইলে সবসময় ছেলেটা আমার সাথে খোঁচাখুচি ছাড়া কথাই বলে না। তার প্রতি উত্তরে বললাম, না, মন খারাপ হবে কেন? আমার কথায় মৃদু হাসলো মুগ্ধ।
সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে রইল মুখপানে। হয়তো কথাটা বিশ্বাস হয়নি তার। তাহলে এখানে এভাবে বিষণ্ণ হয়ে একা একা তিথিকে ছাড়া দাঁড়িয়ে আছো কেন? তোমাকে দেখে স্বাভাবিক লাগছে না মুগ্ধতা, কেমন চিন্তিত লাগছে। কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো, যথাযথ হেল্প করার চেষ্টা করব। ওনার কথায় ক্ষীণ হলাম আমি। সমস্যা? এ আবার নতুন কি? এটা তো নিত্যদিনের সঙ্গী আমার, কিন্তু কাউকে বলা যায় না। আপনি বুঝবেন না মুগ্ধ, আমি কিভাবে বেঁচে আছি, কতটা কষ্ট বুকে নিয়ে বেঁচে আছি। দীর্ঘশ্বাস ফেলে বললাম, না কোনো সমস্যা নেই, এমনি দাঁড়িয়েছিলাম। আর বাকি রইল তিথির কথা, ও বোধহয় এখনো আসেনি। মুগ্ধ বলল, ওহ তাই বলো? আচ্ছা তুমি কি সবসময় এইভাবে গোমরামুখ করে থাকো? লোকটা কেমন যেন ঠেস না দিয়ে কথা বলতে চায়, ইচ্ছে করে নাকি এমনি পেছনে লাগে কে জানে। কই, আমি তো কখনো গোমরা মুখে থাকি না, সবসময় হাসি মুখেই থাকি। আচ্ছা অন্যের পেছনে না লাগলে আপনার বোধহয় পেটের ভাত হজম হয় না, তাই না? মুগ্ধ তার কথা শুনে কপাল কুঁচকে এলো মুগ্ধর। কপালে শুকনো বাস ফেলে বিড়বিড় করে বলে উঠলো, অন্যের পেছনে না, শুধু তোমার পেছনেই লাগি, নইলে দিনটাই খারাপ কাটে আমার। মুগ্ধতা বলল, কি বললেন? মুগ্ধ বলল, কই কিছু না তো। আচ্ছা ভালো থাকো, আসছি বলে শার্টের হাত ফোল্ড করতে করতে চলে গেলেন উনি। এই ছেলেটা আস্ত বিরক্তির হাড্ডি, কেমন যেন আমার সব বিষয়ে নাক গলাতেই হয় তাকে। ক্লাসে বসে টিচারের জন্য অপেক্ষা করছি আমরা। তিথিকে এই ব্যাপারে বলবো কি বলবো না ভাবতে পারছি না আমি, না বললেও কেমন হয়, তাই সবকিছু খুলে বললাম ওকে। আমার কথা শুনে মাথায় হাত তিথির। তবে আঙ্কেলের ডিসিশনটা ভালোই, সেটা এক বাক্যে স্বীকার করলো ও। কিন্তু আমি এখনো পাত্রকে দেখিনি, এটাই মানতে পারছে না তিথি। কানা না লোলা, কার না কার সাথে বিয়ে হচ্ছে সেটা না দেখে বিয়ে করব, এটা 100% বোকামি। ওর কথা অনুযায়ী আদনানকে দেখিয়ে দেওয়ার জন্য হলেও আদনানের কপালে বউ জোটানোর আগেই ওর বিয়েটা করা জরুরি। ওর কথাগুলো একবারে ফেলে দেওয়ার মতো নয়। আঙ্কেলেরও একই কথা, আদনানকে দেখিয়ে দিয়ে ওর আগে বিয়ে সারাতে চান উনি, ওকে দেখিয়ে দিতে চান। আশ্রিতা বলে সবাই দূরে ঠেলে দেয় না, কারণ সবাই ওর মতো অমানুষ নয়। এক বুক সাহস সঞ্চয় করে তিথির সামনে দাঁড়িয়ে আছেন রাতুল। আজ তিথিকে মনের কথা বলেই ছাড়বে। এতদিন ওকে আকারে ইঙ্গিতে অনেকবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বুঝতে নারাজ তিথি। ভালোবাসা সম্পর্কে কোনো ধারণাই যেন তার নেই, এখনো যেন দুধের শিশু। সবার সব কথা বুঝে মুগ্ধ তার ভালোবাসার মানুষের সম্পর্কে জ্ঞান ও দিয়ে বেড়ায়, কিন্তু বুঝলো না শুধু রাতুলকে। রাতুলকে রাস্তা আটকে দাঁড়াতে দেখে চোখ বড় বড় করে তাকালো তিথি। রাতুলকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তুমি হঠাৎ করে এখানে, আর আমার রাস্তা আটকেছো কেন? তিথির চাহনি দেখে ভয়ে জড়সড় হয়ে দাঁড়ালো রাতুল। গলা অব্দি শুকিয়ে গেছে তার, কোনো কথা বের করতে পারছে না। অনেক চেষ্টা করে কথা বলতে সফল হলো না, এমনি এদিকে যাচ্ছিলাম, তোমাকে দেখে দাঁড়িয়ে পড়লাম, এই আর কি। তিথি বলল, ও আচ্ছা তাই বলো। রাতুল বলল, আচ্ছা তোমাকে একটা কথা বলার ছিল। রাতুলের কথায় ভ্রু কোচকে বলল তিথি। ওর চাহনি দেখে ভরকে গেল রাতুল। তিথি বলল, বলো। কোনো কালেই করে উঠতে পারেনি রাতুল, কেন জানি ওর চোখের দিকে তাকালে সব এলোমেলো হয়ে যায়, কেন হয় নিজে বুঝতে পারে না। এই পর্যন্ত অনেকবার নিজের অব্যক্ত মনের কথা বলতে গিয়েও পারেনি রাতুল, বারবার শূন্য হাতে ফিরতে হয়েছে তাকে। ওর চোখের দিকে তাকিয়ে আজও কিছু বুঝতে পারলো না, কিছু না বলে হন হন করে চলে গেল। হতভম্ব হয়ে রাতুলের যাওয়ার পানে তাকিয়ে রইল তিথি। তড়িঘড়ি করে অফিসের মিটিং কমপ্লিট করে বাসায় চলে যাচ্ছে আফিফ। আজকের রাতটা মুগ্ধতা তাদের বাসায় আছে, কাল থেকে আর থাকবে না। আজ তাই বিকাল বেলায় মুগ্ধতার সাথে সময় কাটানোর জন্য বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মিতুল নামের মেয়েটা চেকে বসেছে আফিফের মাথায়, কিছুতেই মাথা থেকে সরাতে পারছে না। সারাদিন এই একটা মেয়েকে নিয়ে ভেবে কাটায় ও। এখন মাঝে মধ্যে ওর সামনে এখানে সেখানে দেখতেও পায়, কিন্তু পরক্ষণে আবার উদাও হয়ে যায়। বেশ বুঝতে পারছে এই মেয়েটা পাগলাগারোতে পাঠিয়ে ছাড়বে ওকে মুগ্ধতার জন্য কিছু জিনিসপত্র কিনতে। শপিং মলে ঢুকে আফিফ কেনাকাটা সম্পূর্ণ করে ফিরছিল, তখনই মিতুলকে রাস্তায় দেখতে পেল আফিফ, কিন্তু কোনো পাত্তা দিল না। এ নিয়ে অনেকবার এরকম হয়েছে, কিন্তু এরপর মিতুলকে খুঁজে পায়নি আফিফ। তাই মুচকি এসে নিজের মনে হাসতে লাগলো। পেছন থেকে হঠাৎ খুব পরিচিত কারো গলা পেয়ে পেছন ফিরে তাকালো আফিফ। সামনের মেয়েটাকে দেখে নিজের অজান্তেই হাসি ফুটে উঠলো আফিফের। একগাল হাসি নিয়ে আফিফের দিকে এগিয়ে আসছে মিতুল। তার মানে এটা মিথ্যা নয়, সত্যি। সত্যি মিতুল ওর সামনে দাঁড়িয়ে আছে। কাছে এসে বলল মিতুল, আপনি আমাকে দেখেও না দেখার ভান ধরে চলে যাচ্ছিলেন কেন? আর এতক্ষণ ধরে ডাকছি শুনছিলেন না কেন? নিজের কর্মকাণ্ডে নিজেই বোকা হয়ে গেল আফিফ। এতদিন ওর সাথে কথা বলে পরে আর পাইনি, তাই ভেবেছিল আজকেও মনে হয় ভুল, কিন্তু কখনো ভাবিনি আজ সত্যি সত্যি আফিফের সামনে দাঁড়িয়ে আছে মেয়েটি। মুখের হাসি ধরে রেখে বলল, সরি, অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি তোমাকে, তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম, তাই হয়তো শুনতে পাইনি। আচ্ছা কেমন আছো? আর তুমি এখানে? মিতুল বলল, এত তারা কিসের? ব্রুনাচিয়ে গার্লফ্রেন্ড ওয়েট করছে বুঝি?
মিতুলের কথায় মৃদু হাসলো আফিফ। যাকে বউ বানাতে চাইছি সেই আমার গার্লফ্রেন্ডের খোঁজ খবর নিচ্ছে। স্ট্রেঞ্জ, না গার্লফ্রেন্ড নেই, আসলে আগামীকাল আমার বোনের বিয়ে, ও আমার জন্য অপেক্ষা করছে। আজকে আমাদের বাসায় শেষ দিন কিনা, ভাবছি দিনটা অন্যভাবে সেলিব্রেট করব, তাই একটু তাড়াই আছি। ও আচ্ছা, তাহলে যান, আপনার লেট হয়ে যাচ্ছে। আফিফ বলল, আচ্ছা একটা কথা রাখবে? আফিফের কথায় কপাল কুঁচকে তাকালো মিতুল। সন্দিহান চোখে বলল, কি কথা? আফিফ বলল, কালকে আমার বোনের বিয়েতে আপনাকে আসতে হবে, না করতে পারবেন না কিন্তু। আফিফের কথার উত্তরে কি বলবে বুঝতে পারছে না। অনিচ্ছা থাকা সত্ত্বেও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল মিতুল। মিতুলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আফিফ। এর মধ্যে অতি কৌশলে মিতুলের ফোন নাম্বারটাও কালেক্ট করে নিয়েছে। গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য তারা দিচ্ছে সবাই, যদিও মুগ্ধতা চাইনি এসব আবার হোক, কিন্তু আফিফের বাবা মানেননি। তিনি মুগ্ধতার বিয়েতে কোনো ত্রুটি রাখতে চায় না, যাতে কখনো কেউ বলতে না পারে নিজের মেয়ে নয় বলে কোনো আয়োজন করা হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুগ্ধতা মুগ্ধ গল্পের 6 নম্বর পর্বটা এই পর্যন্তই ছিল। আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে দিবা। পরবর্তী পর্ব আসা পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।